ভাইয়া, টুবাই ভাইয়া তো ঠিক কথা বলছে। একদিন আগেও তো তুমি তিতির তিতির করে পাগল হয়ে গিয়েছিলে। আর হঠাৎ আজকে কি হলো তোমার? এমন ভান করছো যেন চেনোই না ভাবিকে। আর তৈয়বও তো পারছিল না, শুধু উঠে দুঘাল লাগিয়ে দিতে আরাবকে। তপ্ত স্বরে বলে উঠল তৈয়ব, মিষ্টি, তুই ফোন কর ভাবিকে। দরকার হলে আমরা সবাই মিলে রিকোয়েস্ট করব, যেন ভাবি কোনো মতে বিয়েটা না করে। এটা কি পুতুল খেলা হচ্ছে নাকি? তৈয়বের কথা শুনে মিষ্টি মাথা নেড়েই ডায়াল প্যাডে আঙুল চালালো। তিতিরদের বাড়ির ল্যান্ডলাইনে কল ঢুকতেই লাউড স্পিড দিল ফোনটা। টেবিলে পিনপত নীরবতা ভেঙে ফোনের ভিতর থেকে ভেসে এলো রোকসানা বেগমের পৌরস্বর। সালাম দিয়ে পরিচয় জিজ্ঞেস করতেই ঢোক গেল মিষ্টি। সবার মুখের দিকে একবার চোখ বুলিয়ে জবাবে বলে উঠল, আন্টি, আমি মিষ্টি, আরাব ভাইয়ের বোন। ভাবিকে একটু ফোনটা দেওয়া যাবে? অপর পাশে রোকসানা বেগম এক মুহূর্তের জন্য চুপ রইলেন। তারপর কিছু না বলেই কেটে দিলেন লাইনটা। ফোনের এপাশে সবাই একে অপরে মুখ চাচাই করতেই টুবাই অবাক হয়ে বলে উঠল, কেটে দিল? এভাবে মুখের উপর লাইনটা কেটে দিল? কেমন মহিলা উনি? জিল্লু মাথা অল্পতেই গরম হয়ে যায়। এবারও তাই হলো। দাঁতে দাঁত পিষে বলে উঠল, কার বউ দেখতে হইব না? বিরক্তির সূচক শব্দ করলো মিষ্টি। তোমরা প্লিজ থামবে একটু, আমি আরেকবার কল করছি। কেটে দিলেই হলো নাকি? মিষ্টির কথায় থামিয়ে শব্দ করে কেঁপে উঠল ওর হাতে থাকা ফোনটা। বিরক্ত চোখে সেদিকে তাকাতেই আঁতকে উঠল মেয়েটা। অস্পষ্ট স্বরে আওড়ালো, ভাবির বাড়ির নাম্বার। টুবাই তখনই বলে উঠল দাঁড়িয়ে, এখনো দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি রিসিভ করো। তড়িঘড়ি করে কলটা রিসিভ করলো মিষ্টি। ক্ষণিকের নীরবতায় বিষণ্ণ হয়ে উঠল কেবিনে ফিনাইল মিশ্রিত বাতাস। আর সেই বিষণ্ণতার দেয়াল ভেঙে শোনা গেল তিতিরে ভাঙা স্বর। তিতির বলে উঠল, হ্যালো মিষ্টি। তিতিরে কান্না ভেজা কণ্ঠস্বর শুনেই আরাপ থমকালো, চমকে তাকালো মিষ্টি ফোনের দিকে। মেয়েটা কি তবে কেঁদেছে? মিষ্টি কিছু বলার আগেই ফোনের অপর থেকেই বলিষ্ঠ হাতে থাবা পড়ল ফোনের ওপর। ছো মেরে ফোনটা নিজের হাতে নিয়ে নিল আরাপ। মিষ্টি সহ আশেপাশে সবাইকে অবাক করে দিয়ে আরাপ বিচলিত হয়ে ব্যগ্র স্বরে জানতে চাইল, তোমার কি হয়েছে তিতির? তুমি কি কেঁদেছ? বেশ কিছুক্ষণ নিশ্চুপ রইল অপর পাশ থেকে। আরাবের অস্থিরতা বাড়ল। বিয়ের কথা শুনে যে মানুষটা বিন্দুমাত্র হেলদোল ছিল না, অথচ সেই মানুষটার অস্থির হয়ে পড়ল তিতিরে ভাঙা গলা শুনে। হুট করেই অস্থিরতা বেড়ে ভারী শীতল হলো তপ্ত স্বর। ধীর দ্বারা হিমস্রোত বইয়ে দেওয়া কণ্ঠে আরাপ বলে উঠল, আমি কিছু জানতে চাইছি তিতির। তোমার গায়ে আবারও হাত তুলেছে ওরা, তাই না? তিতিরে একতরফা মৌনতা ফাটল ধরালো আরাপের ধৈর্যে। ধমকের স্বরে আওড়ালো আরাপ, অ্যান্সার মি, গড ড্যাম ইট। তিতিরে উত্তর এলো এবার। কাঁপা কাঁপা গলায় শুধু বলল, আমি ঠিক আছি, কেউ কিছু বলেনি আমাকে। তিতিরে মিথ্যে বলা শুনে মুষ্টিবদ্ধ হলো আরাপের বলিষ্ঠ হাত যুগল। আরাপ রাগে চোয়াল শক্ত করে মাথা নোয়ালো। তারপর চোখে মুখে অন্ধকার নামিয়ে ঠোঁটের বাঁকে ফুটিয়ে উঠল এক চিলতে অসুস্থ হাসি। সবাইকে ভরকে দিয়ে উন্মাদের মতো হেসে উঠল আরাপ। মিষ্টি কিছুটা ঘাবড়ে গিয়ে হাত থেকে মোবাইলটা নিতেই তখনই আটকালো টুবাই। ইশারায় বারণ করলো আরাপের কাছ থেকে ফোনটা না নিতে। মুঠোফোনে ওপাশে কণ্ঠটা কিছুক্ষণ চুপ থেকে শক্ত হলো এবার। তিতির আশ্চর্য হয়ে বলে উঠল, আশ্চর্য? পাগলের মতো হাসছেন কেন আপনি? এবার আরাপ প্রত্যুত্তর করল, বলল, শুনলাম বিয়ে করছে আমার বউ পাখি। আরাপ থামতেই বউ পাখি শব্দটা যেন ধপ করে তিতিরের বুকে লাগলো। গলাটা ধরে এলো ফের। তবুও নিজেকে শক্ত রাখলো তিতির। রুদ্ধশ্বাসে একবার তাকিয়ে দেখলো সম্মুখে বসে থাকা বাবার মুখের দিকে। ইমান সদাগর তার আলিশান সোফায় বসে মনে সুখে পান চিবোচ্ছেন, আর এক হাতে পিচদানি, সেটাতে পিচিক করে ফেলছে একটু পর পর। অন্য হাতে রিভলভার, যেটা ঠেকানো রোকসানা বেগমের মাথায়। ভদ্র মহিলা সারা শরীরে জবজবে, নিরুপায় হয়ে চোখ খিচে বন্ধ করে বসে আছেন স্বামীর পাশে। দু হাত সামনে রেখে বেঁধে দেওয়া হয়েছে তার। মুখের উপর লাগিয়ে রাখা হয়েছে স্টেপ। তিতির তা আতঙ্কিত চোখে দেখলো সেই দৃশ্যটুকু। পরপর গলার কাছে দলা পাকানো কান্নাগুলো গিলে দৃঢ় স্বরে বলে উঠল, করছি। আপনাকে তো বলেছিলাম যে আগামী 48 ঘন্টার মধ্যে আমি বিয়ে করব। এইটুকু বলতেই থামলো তিতির। পরপর নিচু গলায় হিসিয়ে আওড়ালো, পারলে আটকে দেখান আমাকে, আটকে দেখান বিয়েটা। আমিও দেখতে চাই আপনার ভালোবাসার কত জোর। মুহূর্তেই গর্জে উঠলেন ইমাদ, বলে উঠলেন, ফোন রাখ, ফোন রাখ কইতাছি। যতখানি জানারো তা চাইতে একটা শব্দও যেন বেশি বাইর না হয় মুখ থেইকা। কইতেছিলাম না আম্মাজান। তিতির তখনও ফোন রাখলো না। তিতিরের মুখটা জেদ আর ক্ষোভের সাথে পাল্লা দিয়ে ভয় হারালো। থম মেরে দাঁড়িয়ে রইল ফোন হাতে।
ইমাদ সদাগর রাগে অন্ধ হয়ে উঠে দাঁড়ালেন। তারপর রিভলভারে মুখটা করলো তিতিরের দিকে, বলে উঠল হিসিয়ে, তুই তোর বাপের ভালো রূপটা দেখছস, মাগার খারাপ রূপটা এখনো দেখবার পারস নাই আম্মাজান। আমারে আবার খারাপ রূপটা দেখাইতে বাধ্য করিস না। তিতির এবার থমকালো, হাত ফসকে ল্যান্ড ফোনটা পড়ে গেল মেঝেতে। ভয়ার্ত অখিযুগল বড্ড অবিশ্বাস নিয়ে পরখ করলো বাবা নামক নির্দয় এই মানুষটাকে। ঘেন্নায় গুলিয়ে এলো ভেতরটা। এবার আর তিতিরের চোখ ফেটে জল গড়ালো না, বুক ভেঙে বেরিয়ে এলো না আর্তচিৎকার, দুঃখ যাপন করলো না অভিমানগুলো, শুধু হাহাকারের মতো বিশ্বাস উঠে গেল ভালোবাসার আর সম্পর্কগুলোর উপর থেকে, হয়তোবা চিরদিনের জন্য। সহখানে ক্যামেরা আর সাংবাদিক ভিড় ঠেলে কমিউনিটি সেন্টারে মেন গেট দিয়ে ঢুকছে বরযাত্রী। আর্টিফিশিয়াল লাইটিং, মরিচবাতি, এলাহি খাবার দাবারে জমকালো বিয়ের আয়োজন করেছেন ইমাদ সদাগর। পার্টির লোকজন সহ বরপক্ষ কনেপক্ষ মিলে কম করে হলেও এক গাদা মানুষ সেন্টারে। তিতির নিভু চোখে একবার দেখলো সেসব। ভারী গহনা আর লেহেঙ্গার আস্তরণে ভীষণ ফ্যাকাশে লাগলো তিতিরের মুখখানা। এক পাশে শেরানি পরে বসে থাকা মানুষটা আর চোখে চাইলো তার দিকে, চোখের চশমা ঠিক করে হালকা করে হাসলো, তারপর বলে উঠল, অস্বস্তি হচ্ছে? এই তো আর কিছুক্ষণ, বিয়েটা হয়ে গেলেই আপনাকে বাসায় নিয়ে যাব। ওহ বাই দ্য ওয়ে, আমি সাব্বির। তিথি তখনও অনুভূতি শূন্য হয়ে বসে আছে, একদম অনুভূতিহীন। একবার সাব্বিরের দিকে তাকিয়ে ফের ফিরিয়ে নিল মুখখানা। সাব্বির ইতস্তত শ্বাস ফেলল। হবু বউয়ের থেকে কোনো উত্তর না পেয়ে কিঞ্চিত অপমানের ছায়া নামলো তার শ্যামলা মুখে। থম মেরে বসে থেকে বলে উঠল, আপনাকে কি জোর করে বিয়েটা দেয়া হচ্ছে? তিতির সামনে তাকিয়েই শান্ত স্বরে বলে উঠল, আমি বিবাহিত। আর একটা বিবাহিত মেয়ে কি কখনো নিজের ইচ্ছেই আবার বিয়ে করে? সাব্বির হাতে হাতে থমকালো, কিছুক্ষণ চুপ থেকে আবার ধূর্ত হিসেবে হাসলো নিঃশব্দে হীন শীতল স্বরে বলে উঠল, আই নো নিজের ইচ্ছায় করছো না, অ্যান্ড দ্যাটস হোয়াই আই ওয়ান্ট ইউ ইভেন মোর। তিতির চমকে তাকালো পাশে, ভ্রুক্ষেপহীন সাব্বিরের দিকে নিষ্পৃত মুখটার দিকে চেয়ে আন্দাজ করতে চাইলো কথাটার মানে, কিন্তু তার ফুসরত যেন পেল না। মুহূর্তেই হট্টগোল শুরু হলো পুরো সেন্টার জুড়ে। মানুষজন এলোমেলোভাবে ছুটতে লাগলো, বলে উঠল, আগুন লেগেছে, আগুন, আগুন লেগেছে সেন্টারে। নিমিষেই ভুরভুর করে ধেয়ে এলো কালো ধোঁয়া, আচ্ছন্ন করলো চারপাশ। সেন্টারের জানালার গ্রিলগুলোতে দাউ দাউ করে জ্বলল লেলিহান শিখা। তিতির দাঁড়িয়ে পড়ল, অথচ মিনিট খানিকের মধ্যেই অসুবিধে হলো শ্বাস নিতে। চোখ খুলে রাখতে বেগ বেঁধে হলো তাকে। চোখ খুলতেই যে ধোঁয়া এসে লাগছে, চোখগুলো জ্বলছে ভীষণ। সবাই যখন নিজেদের যান বাঁচাতে মরিয়া, তখন শূন্য স্টেজে হয়তো একা দাঁড়িয়ে তিতির। সাইরেনে আওয়াজ আসছে কানে, ফায়ার সার্ভিসে গাড়ি সাইরেন। তিতিরে গায়ে এসে লাগছে আগুনের তাপ। জীবন মৃত্যুর সন্নিকণে দাঁড়িয়ে নিঃশব্দে হাসল তিতির। পাতলা উষ্ঠ ঝুলে মিলিয়ে গেল সুখ সুখ অনুভূতি। কেন যেন মনে হলো এখন মরে গেলে বেশ হয়, তাহলে কষ্ট করে আত্মহননের পাপ গায়ে মাখতে হবে না তাকে। কিছুক্ষণের মাঝেই তিতিরের হাত পা বিবশ লাগলো, হয়তো শ্বাস নিতে পারছে না বলেই এমন হচ্ছে। গলার কাছটাও শুকিয়ে খড়খড়ে, কেসে ওঠে মেয়েটা। শক্তিটুকু নিঃশেষ হতেই ভর ছেড়ে দেয় সমস্ত শরীর। আর তখনই যেন একজোড়া বলিষ্ঠ হাত শূন্যে তুলে নিল তাকে। এক শক্তপোক্ত বুকে জায়গা পেল তিতিরের এক পাশ। তখনই শুনল দাপুটে কণ্ঠে সৌম্য পুরুষকে, বলে উঠল, আরাপ, খবরদার যান, জ্ঞান হারাবে না, কাজী অপেক্ষা করছে বাইরে। প্রথমবারের মতো এবারও অজ্ঞান করে বিয়ে করতে বাধ্য করো না আমায়, মানুষ খারাপ বলবে তো আমাকে। এদিকে রোকসানা বেগম চিল্লিয়ে উঠেন, আমার তিতিরকে আপনি নিয়ে আসুন, আগুন দেখে মনে হয় ভয় পেয়ে মেয়েটা বের হতে পারছে না, আপনি দয়া করে আমার মেয়েটাকে বের করার ব্যবস্থা করুন। রোকসানা বেগমের আহাজারি আর্তনাতে বোধ হয় চোখের পানি ফেলল রাতের আকাশটাও। জমা হলো বিষণ্ণতার মেঘ। পরপর প্রবল তর্জন গর্জনের সাথে দুঃখ হয়ে নেমে এলো শহরের বুকে। যে আগুন নেভাতে হিমশিম খাচ্ছিল ফায়ার সার্ভিস, সেই আগুন কিছুটা শান্ত হলো হুট করে নামা মুষলধারে বৃষ্টিতে। তবুও সেন্টারের বাইরে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর মুখে স্বস্তি নেই। সেন্টার ছেড়ে সবাই অক্ষত অবস্থায় বের হতে পারলেও এখনও নিখোঁজ তিতির। এদিকে ইমাদ সদাগর হতভম্বের ন্যায় দাঁড়িয়ে রয়েছে। স্ত্রীকে সান্ত্বনা দেওয়ার ভাষা তার নেই, বরং শরীর কাঁপিয়ে বাড়ছে ক্রোধ। ফায়ার সার্ভিসে এতগুলো লোক, অথচ একটা মেয়েকে বের করে আনতে পারছে না। নাকি সত্যিই কোনো অঘটন ঘটল ভিতরে? আরাবকে টেক্কা দিতে গিয়ে নিজের মেয়েটাকেই হারিয়ে ফেলবেন না তো তিনি? তাকে আর কেউ আব্বু বলে ডাকবে না কখনো? পিতৃসুলভ মনটা খামচে ধরল কোন চিন্তাগুলো।
মেয়েকে হারানোর ভয়ের মধ্যেই মাথায় এলো সাব্বিরের কথা। তিতিরের পাশেই তো বসা ছিল, সেই ছেলেটা কোথায়? তখনই তার চোখ গেল সাব্বিরের দিকে। হাঁটুতে হাত রেখে নুয়ে পড়ে কাশছে। কোনো মতে যান হাতে নিয়ে সেন্টারের ভেতর থেকে বেরিয়ে এলেও ধোঁয়ার কালো কালিতে বিচ্ছিরি অবস্থা শেরওয়ানির। সারা মুখে রয়েছে সীমাহীন আতঙ্কের ছাপ। তিতিরকে সে আগুনের মধ্যে ফেলে রেখে এলো, এজন্য আবার কেউ ধরবে না তো ওকে? হাত খানিক দূর থেকে দাঁড়িয়ে থাকা ইমাদের চোখে চোখ পড়তেই ঘাবড়ালো সাব্বির। সত্যস্ত চোখগুলো পালানোর রাস্তা খুঁজলো, কিন্তু সাংবাদিকের ভিড় ঠেলে তার সম্ভব হলো না। তার সামনে দিয়েই ছুটাছুটি করছে টিভি চ্যানেলের রিপোর্টগুলো। প্রতি মিনিটে খবর পৌঁছে দিচ্ছে লাইভ টেলিকাস্টে। পুরো ঢাকার মানুষ উগ্রীব হয়ে বসে আছে জানতে কি করে ঘটলো এই আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা। এদিকে সাব্বিরের মাথায় তখন নিজেকে জেরা হাত থেকে বাঁচানোর পায়তারা। ভিড়ের মধ্যে মিশে গিয়ে গা ঢাকা দিতে পারলেই বেঁচে যাবে সে। কিন্তু তার এই ভাবনার মাঝেই পানি ঢেলে দিয়ে হুট করে থেমে গেল হুলুস্থুলুস। সবাই একজোটে তাকালো সেন্টারের দরজার দিকে। দাউ দাউ করে অগ্নিশিখায় জ্বলতে থাকা আগুনের শিখা পেরিয়ে বেরিয়ে এলো এক দৃঢ় গড়ন। তার প্রশস্ত সিনায় লেপ্টে রয়েছে বিয়ের কোণে। রমণীটির নাজুক শরীরে ভর দুবাহুতে নিয়ে একের পর এক কদম ফেলে বাইরে বেরিয়ে আসছে। মেয়েটা হাত জোড়া বড় ভরসার সাথে জড়িয়ে রেখেছে তার গিবা দেশে। দু চোখের রাজ্যেই বিস্ময় নিয়ে হয়তো দেখছে দেবদূতের মতো মানুষটাকে। মেয়েকে দেখে রোকসানা বেগম অস্পষ্ট স্বরেই আওড়ালেন, তিতির। আরাপে তখনও দৃষ্টি সামনের দিকে। সামনে মানুষগুলোর মধ্যে ইমা সদাগরকে খুঁজতে লাগলো। একসময় পেয়েও গেল। তিতিরকে বুকের সাথে মিশিয়েই হাসতে লাগলো, আর হাসতে হাসতে এগিয়ে এলো ইমা সদাগরের দিকে। তখনই রোকসানা বেগম বলে উঠল ইমা সদাগরকে, কার কাছে মেয়ের বিয়ে দিচ্ছিলেন বলুন তো? পেছনে আগুন লাগতে না লাগতেই সে কিনা হবু বউয়ের কথা বেমালুম ভুলে গেল। রোকসানা বেগমের কথা শুনে সাংবাদিক সহ সকলে তাকালো সাব্বিরের দিকে। ঘাবড়ালো সে। শুকনো ঢোক গিলে আশেপাশে চাইতে বুঝলো সবকিছুই ঝাপসা দেখছে সে। চশমাটা সে তাড়াহুড়োতে কোথায় যে পড়েছে সেটাই তো জানে না। তখনই পেছন থেকে এসে দু কাঁধে হাত রাখলো টুবাই আর জিল্লু। টুবাই নিজের চশমাখানা খুলে সাব্বিরের চোখে পরিয়ে দিয়ে বলে উঠল, চশমাটা পরিয়ে দিলাম যাতে শেষবারের মতো পৃথিবীটা দেখতে পারো। এটা তো ট্রেলার ছিল, ভাই যখন আসল পিকচার শুরু করবে তখন তো চোখে মুখে অন্ধকার দেখবে বাবু সোনা। টুবাইয়ের কথায় জিল্লু খ্যাক খ্যাক করে হেসে উঠল। পেছন থেকে সাব্বিরের শেরওয়ানি কলার ধরে শূন্যে তুলো তাকে। হাসি থামিয়ে তারপর অবাক স্বরে বলে উঠল জিল্লু, ওই তোর গায়ে তো ভাইয়ের এটা হাতের সমানও ওজন নাই। বেটা আজলাইনের বংশধর আইছে আমাগর ভাবির বিয়া করতে। কত বড় সাহস! সাব্বিরের শিরদাঁড়া বেয়ে গেল যেন বরফ শীতল স্রোত। বড় বড় চোখে তাকালো একটু দূরে দাঁড়ানো আরাপের দিকে। আসলে বোধ হয় বড় ভুল হয়ে গেল তার। তিতির কাছ থেকে সেটা না জানা সত্ত্বেও কোন কুক্ষণে যে বিয়ে করতে এসেছিল এই মেয়েকে কে জানে। শ্বশুর জামাই মিলে আবার মেরে টেরে ফেলবে নাকি তাকে। আরাপ তিতিরকে কোল থেকে নামানো আগেই দৌড়ে এলেন রোকসানা বেগম। তিতিরের পাংশুটে মুখখানা হাতের আজলায় নিয়ে চুমু খেলেন কপালে। এদিকে হঠাৎ ভূতগ্রস্তের ন্যায় রোকসানা পিছনে এসে দাঁড়ালেন ইমা সদাগরও। তবে তিতিরের কাছে গিয়ে দাঁড়ানোর সাহস হলো না তার। যেই হাত দিয়ে মেয়ের মাথায় পিস্তল ঠেকিয়েছিলেন সেই হাত কোন অধিকারে রাখবেন তার মাথায়। মানুষটা অপরাধীর ন্যায় মাথা নোয়ালেন। নিঃশব্দে চোখ মুছে ভাঙা গলায় ডাকলেন শ্যালককে, আজলাইন তুই গাড়ি বের কর, আমাজনরে নিয়ে আমরা বাসায় ফিরমু সবাই। ইমা সদাগরের কথায় আশ্চর্য হলো আরাপ। কপালে ভাঁজ ফেলে কপর রাগ দেখিয়ে বলল, ফিরে যাবেন মানে? মেয়ের বিয়ে না দিয়েই ফিরে যাবেন? আরাপের কথায় সবাই হতভম্ব চোখে আরাপের মুখ পানে তাকালেও ক্ষেপে উঠলেন ইমা সদাগর। এতক্ষণ মেয়েকে খুঁজে না পাওয়ায় কাতর অক্ষি যুগল সহসাই ফুসে উঠল বিতৃষ্ণায়। তবুও নিজের রাগটুকু প্রেস মিডিয়ার সামনে আর উন্মুক্ত করলেন না। ধীর স্থির ভাবেই বলে উঠলেন, তোমার কি মনে হয় এত কিছু পরও আজকে এইখানে কোনো বিয়া হইব? রসিকতা করবার চাও আমার লগে? আরাপ তখন প্রতিউত্তর করল, এই বৃষ্টির মধ্যে আমি আপনার সাথে রসিকতা করব? আপনি ভাবলেন কি করে অসুর মশাই? ইচ্ছে করে শ্বশুরকে অসুর ডাকায় চাপা গুঞ্জন আর হাসি একসাথে শুরু হলো পুরো স্বজন মহলে। মেহমানরা একে অন্যের মুখ চাওয়াচাই করলো, অথচ অনুচাপে লেশমাত্র ফুটে উঠল না আরাপের পৌরস কণ্ঠে। চোখে মুখেও তখন রয়েছে হালকা দুশ্চিন্তা। সে ফের মুখ খুলল। এবার বেশ অবাক কণ্ঠেই আরাপ বলে উঠল, এতগুলো মানুষ যে বিয়ে খেতে এসে জমের দুয়ার পর্যন্ত গিয়ে হাই হ্যালো করে আসলো, সেই বিয়ে তাদের না খাইয়ে আপনি বিদায় করে দিতে চাইছিলেন অসুর মশাই?
না মানে আপনাকে একটু মনে করিয়ে দিলাম একটু। আপনার আর আমার মধ্যে যে কেমিস্ট্রিটা আছে সেটা আর কজন জামাই শ্বশুরের মধ্যে আছে বলুন তো? আরাবের কথায় ইমা সদাগর বেশ অপ্রস্তুত হলেন। হিসিয়ে বলে উঠলেন, কি চাও তুমি? বুকের সাথে জড়িয়ে রাখা মেয়েটার দিকে এক পলক তাকিয়ে মাথা তুলল আরাব। চমৎকার একটা হাসি দিয়ে বলল, উইশ লিস্টে তো অনেক কিছুই আছে, তবে আপাতত আপনার আম্মাজানকে সজ্ঞানে সবার সামনে বিয়ে করতে চাই। ততক্ষণে টুবাই কাজী নিয়ে চলে এসেছে। বৃষ্টিতে ভিজে কাজীর প্রাণ উষ্টাগত। তার ছোট ছেলেগুলো মাথার উপর একটা ছাতা পর্যন্ত ধরেনি তার। ভাবা যায়। কাজী যাবতীয় বিতৃষ্ণা প্রকাশ করার আগেই ইমা সদাগর কঠিন স্বরে হুঙ্কার ছুড়লেন, আমি কি কইলাম শুনো নাই? কোনো বিয়া হইব না আজকে। ছেলে হমিতমি দেখে ধীর পায়ে এগিয়ে এলেন তিতিরের দাদি। বয়স্ক মানুষ, নাতনি বিয়ে উপলক্ষে এই প্রথমবার স্বামীর ভিটে ছেড়ে শহরে এসেছেন। লাঠি ভর করে হাঁটেন। চোখে ভালো করে না দেখলেও কানে শোনার মতো প্রবল ক্ষমতা রয়েছে তার। আরাপের কাছে এসে খুব ভালো করে পরখ করলেন ওকে। আরাপ থমকালো। তিতিরের দাদি আরাপের থুতনি ধরে হালকা হাসলেন। থুতথুরে কণ্ঠে শুধালেন। আরাপ কিছু বলার আগেই তেতে উঠলেন ইমাদ সদাগর। তপ্ত স্বরে ডাকলেন মাকে। তিতিরের দাদি শুনলেন না সেসব কথা। আহ্লাদ করতে লাগলেন তিতিরের মাথায় হাত বুলিয়ে। এদিকে চোখ মুখ খিচে রইলেন ইমাদ সদাগর। চওড়া কণ্ঠে আবার বলে উঠলেন, আমা, আমি শেষবারের মতো কইতাছি, আপনি গাড়িতে গিয়া বসেন। তিতিরের দাদিও ছেলের মতো কণ্ঠ কঠিন করে বললেন, তিতির দিদিভাইয়ের বিয়ে না হইলে আমি এখান থেকে যাবো না। সাংবাদিকরাও উৎসুক হয়ে ঘিরে রইল তাদের। এক একজনের হাজারটা প্রশ্ন। আর তার মায়ের জেদের তোপে অবশেষে হাল ছেড়ে দিলেন ইমাদ সদাগর। নত হলো তার অহংকার। শেষমেশ সবাইকে অবাক করে দিয়ে পরাস্ত স্বরে বলে উঠলেন ইমাদ সদাগর, আচ্ছা, আরাপের লগেই তিতিরে বিয়া হইব, মাগার আজকে না, আগামীকাল চৌধুরী বাড়ি থেকে আমাগর বাড়ি বরযাত্রী আইব। তারপর আমার একটা মাত্র আম্মাজানের বিয়া আমি রাস্তায় দাঁড়িয়ে দিব নাকি? ছেলের কথায় খুবই খুশি হয়ে গেলেন তিতিরের দাদি। কাছিকে আবারও আসতে বললেন আগামীকাল, তবে এখানে নয়, সদাগর বাড়িতে। অথচ এত ঝড়ঝাপটা পেরিয়ে তিতিরকে পেয়েও যেন খুশি হতে পারল না আরাপ। চোখে মুখে সন্ধিহান করে তাকে রইল ইমা সদাগরের দিকে। তিতিরকে কোল থেকে নামিয়ে আরাপ দাঁড়ালো। বিস্ময়ে পাথর বনে থাকা মেয়েটার কাছ ঘেঁষে দাদি বলে উঠলেন, দিদি ভাই, ওই পোলার লগেই তোমার বিয়া হইব। দাদি কথাটা শুনেই তিতিরের বুকে হৃৎস্পন্দন বাড়ল। ভবিষ্যৎ হিসেবেই অন্তঃকরণ বরণ করে নিল আরাবকে। ভাগ্য যেন সেই মানুষটা হাতেই সঁপে দিল তার ভালো থাকার চাবিকাঠি। আরাবকে ভাবনায় ডুবে থাকতে দেখে এগিয়ে এসে দাঁড়ালো টুবাই। ফিসফিস করে আরাবকে বলে উঠল, ভাই, ডিপজল শ্বশুরের মতলব আবার অন্য কিছু না তো? না হলে এত তাড়াতাড়ি মেনে নিল কি করে? আরাব সন্দিহান গলায় আওড়ালো তখন ফিসফিস করে, আমারও তো একই প্রশ্ন টুবাই। রাতারাতি ফেরেশতা হয়ে যাওয়ার মতো ভালো মানুষ তো আর আমার অসুর মশাই নন। নিশ্চয়ই ঘাবলা আছে এর মধ্যে। ভালো কথা, আমার মতিন কই রে? টুবাই ভ্রুকুটি করে তাকালো তখন। মস্তিষ্ক তন্ন করে খুঁজল মতিন নামের কাউকে। এক সময় না পেয়ে বলে উঠল, কোন মতিন আরাব ভাই? সাথে সাথে আরাব বলে উঠল, আরে আমার বউকে যে বিয়ে করে নিয়ে যেতে এসেছিল না, তার কথা বলছি। টুবাই তখন বলে উঠল, কিন্তু ওই বেটার নাম তো সাব্বির। আরাব এবার টুবাইয়ের কাঁধে নিজে হাত রেখে বলে উঠল, দেখ, সতীন না হওয়া স্বামীর আরেক বউকে যদি বলা হয় সতীন, তাহলে বউয়ের না হওয়া হবু জামাইকে কি বলে ডাকা উচিত? তখনই টুবাই বলে উঠল, মতিন। আরাব সাথে সাথে বলে ওঠে, এক্স্যাক্টলি। ধূসর রঙা কভারে মোড়ানো বালিশে এক পাশে অতি সযত্নে পড়ে আছে আরাপের মুঠোফোন। একটু পর পর শব্দ করে বেজে চলেছে সেটা। অন্য পাশের উপুর হয়ে শুয়ে আছে আরাব। ক্লান্ত দুটো চোখ যেন পান করছে তন্দ্রায়। উন্মুক্ত পেটানো পিঠে ক্লান্তির ধকল। গতকাল রাতে ঠিক কটায় বাড়ি ফিরেছে সেটা সে জানে না। তার উপর এই কাক ভরে ভূমিকম্প সৃষ্টি করেছে এই ফোন। ফলে ঘুম ভেঙে গেল তার। ভাঁজ পড়ল মসৃণ ললাটপটে। সাথে ঘন ভ্রুজরাও কুচকে মিশে নিল একে অপরের সাথে। কোনো মতে হাতড়ে যখন ফোনটা মুখের সামনে আনলো, তখন স্ক্রিনে ভেসে উঠল অচেনা নাম্বার। ঠাসা ঘুম ভেঙে যাওয়ায় বিরক্তিতে তেতে হয়ে উঠল জিভ। একবার ভাবলো ফোন সাইলেন্ট করে ফেলবে, কিন্তু কিন্তু আজ বিয়ের দিন। তাই আজ বিয়ের দিন মানুষের আকস্মিকভাবে পৃথিবীর সব জিনিসের ওপর প্রবল মায়া কাজ করে। আরাপেরও এই স্বাস্থ্যকালে আগন্তুকের উপর প্রবল মায়া কাজ করলো। আবেগের তাড়নায় রিসিভ করে বসলো কলখানা। ঘুম ঘুম আধ বোঝা চোখে ফোনটা কানের উপর ফেলতেই অপর পাশ থেকে ভেসে এলো মেয়েলি কণ্ঠ। অপর পাশে তিতির বলে উঠল, হ্যালো।
তখনই অবাক হয়ে চুয়ে রইল আরাপ ফোনের দিকে। খেয়াল করে দেখলো খুব আয়োজন করে সে তিতিরে ব্যতীত অন্য কোনো রমণীর সাথে কথা বলতে পারছে না তো। কণ্ঠ জড়িয়ে আসছে মাতৃভক্তিতে। অগত্যা হ্যালোর বিপরীতে আরাপ জিজ্ঞেস করে বসলো, কাকে চাই খালাম্মা? আরাপের কথা শুনে ফোনের ওপাশে মানুষটা রুষ্ট হলেন বোধহয়। তেতে উঠে দাঁতে দাঁত পিষে বললেন, বিয়ে করা বউকে খালাম্মা ডাকছেন? লজ্জা করছে না আপনার? এখন বউয়ের কণ্ঠ ভুলে গেছেন নাকি? বিয়ের পর তো বউয়ের চেহারাও ভুলে যাবেন। এই, আপনার মতিগতি তো সুবিধার বলে মনে হচ্ছে না আমার। নিতুনকে বলবো নাকি বিয়েটা ক্যান্সেল করে দিতে? তিতিরের এমন ধমকে বিছানার উপর ধরপড়িয়ে বসলো আরাপ। ফোনটা আরেকবার মুখের সামনে ধরে নাম্বারটা ভালো করে দেখলো। ফের কানের উপর চাপলো ফোনটা। অবিশ্বাসের স্বরে শুধালো আরাপ, তিতির, তুমি আমার নাম্বার পেলে কি করে? ওয়েট, অসুর মশাই তোমাকে তোমার ফোনটা ফেরত দিয়ে দিয়েছে? আরাপের কথা শুনে তিতির কপট রেগে বলে উঠল, আবার অসুর মশাই? তিতিরের কপট রাগে ঠোঁট টিপল আরাপ। মাথাটা নুয়ে হাসিটুকু আটকালো। পুরশালী কণ্ঠে ছন্দ গভীরতা টেনে বলে উঠল, আচ্ছা বেশ শ্বশুর মশাই, এবার বলো তো জানেমন, আমার অসুর থুরি শ্বশুর মশাইয়ের এমন সুবুদ্ধি উদয় হলো কি করে? আর আমার নাম্বারই বা পেলে কোথায়? তিতির তখন শান্ত হলো। ফোন কানে গুজে হেঁটে এলো ঘরের সাথে লাগোয়া বারান্দায়। ভোরের ঠান্ডা বাতাসে উঠল তার কপালের উপরে পড়ে থাকা কুচকো কেশযুগল। মাটির টবে সদ্য ফোটা কামিনীর পানে মুগ্ধ দৃষ্টি ফেলল তিতির। তারপর বেশ বিদ্রুপ করেই বলে উঠল, মিষ্টি দিয়েছে আপনার নাম্বার, আর ফোন আমু ভরে দিয়ে গেল। তার আগে আপনি বলুন তো, এই যে বউয়ের কণ্ঠ না চিনেই বউকে খালাম্মা ডেকে ফেলেছেন, তার শাস্তি কি হবে? আরাপ সাথে হাতে মাথা নোয়ালো। তারপর নিঃশব্দে হেসে এলোমেলো চুলে এলোপাতারি আঙুল চালিয়ে বলে উঠল আরাপ, বউ পাখি যা শাস্তি দিবে আমি সেটাই মাথায় পেতে নেব। আমাকে শাস্তি টাস্তি দেওয়ার ব্যাপারে তাকে কম্প্রোমাইজ করতে দেবই না। বউ পাখি নামটা শুনে এই প্রথমবার হয়তো লাজুক হাসলো লাজুকবতী। কণ্ঠে আলুথালু ভাবটুকু লুকিয়ে বলে উঠল তিতির, আর বিয়ের পর আমার মুখ ভুলে গেলে? আরাপ ততক্ষণে এয়ারপড লাগিয়েছে কানে। স্বয়ংক্রিয় যন্ত্রটি সুযোগ্য ব্যবহার ঘটিয়ে দুহাতে ভর ছেড়ে রেখে শরীর এলিয়ে দিল পেছনে। তারপর প্রশ্রয়ের সাথে বলে উঠল আরাপ, বইয়ের মুখ যেন ভুলে না যায় তার ব্যবস্থা করতেই তো তোমাকে এ বাড়িতে নিয়ে আসবো। এবার অসুর মশাই আমাকে ভাড়ালো বেসে ঘর জামাই হিসেবে রেখে দিতে চাইলে সেটা অন্য কথা। তিতির তখন বলে উঠল আবার বিরক্ত হয়ে, আবার অসুর মশাই? আরাপ এবার অনুতপ্ত কণ্ঠে বলে উঠল, ইস, দেখেছো, তোমার বাপ আমাকে এত জ্বালিয়েছে যে জিভ কাটে অসুর থেকে শ্বশুর কনভার্ট করতেই চাইছেন না। আরাপের যুক্তিতে হেরে প্রলম্বিত শ্বাস ফেল তিতির। প্রসঙ্গ বদলাতে নীরব রইল কিছুটা সময়। তারপরই তিতির বলে উঠল, গতকাল রাতে সেন্টারে আগুন কি করে লাগলো? আর আপনি বা কি করে বুঝলেন যে আমি সেন্টারের ভিতর আটকে পড়েছিলাম? গুছিয়ে মিথ্যাটা বলতে গেলে আয়েস করে বসা জরুরি। আরাপও বেশ আয়েস করে বসলো এবার। তার পৌরস কণ্ঠে মেকি বিষণ্ণতা নামিয়ে বলে উঠল, সিগন্যাল বউ, সিগন্যাল। তুমি হয়তো আমাকে খুব করে মিস করেছিলে তখন। তোমার হার্ট সেই সিগন্যাল আমার হার্টে পাঠালো, আর তারপরই আমি বুঝলাম। তিতির তখন বলে উঠল, কি বুঝলেন? তিতিরের প্রশ্নে কণ্ঠের কৌতুক ধরা পড়ে গেল আরাপের কাছে। তারপর কণ্ঠস্বর একটু খাদে নামালো। তারপর বলে উঠল, বুঝলাম এই যে যে মেয়েটা আমাকে এতদিন বাড়াবাড়ি রকমের অপছন্দ করত, আর সেই মেয়েটাই বাড়াবাড়ি রকমেরই ভালোবেসে ফেলেছে আমায়, আর তাকে হারিয়ে ফেলার কোনো অধিকারই আমার নেই। তিতিরকে স্তব্ধ হয়ে যেতে দেখেই নিঃশব্দে হাসলো আরাপ। মাথা নুয়ে বলল, তার মুখের হাসি ফোটানোর জন্য যদি পুরো পৃথিবীকে আমাকে আগুন জ্বালিয়ে দিতে হয় তাহলে আমার তাই সই। এদিকে আরাপের কথায় ঢিপ ঢিপ করে শব্দ বাড়ল তিতিরের বুকের ভিতর। আননে লজ্জায় অদলে ছুটে এলো এক ঝাঁক বিস্ময়। আরাপের শেষের কথাগুলো শুনতেই আঁতকে উঠল লাজুকপতি। কণ্ঠে অবিশ্বাস নিয়ে বলে উঠল, তার মানে সেন্টারে আগুন আপনি লাগিয়েছিলেন? কতগুলো মানুষ ছিল? মানছি কারো কোনো ক্ষতি হয়নি, কিন্তু যদি হতো? ক্রূর হাসিতে প্রসারিত হলো আরাপের অষ্টযুগল। তারপর আরাপ বলে উঠল, ওই যে বললাম, তার খুশির আগে কিছুই নয়। আর আমি মোটেও কারোর কোনো ক্ষতি হতে দিতাম না। আগুন ছড়ানোর আগেই সবাই যথেষ্ট সময় পেয়েছে সরে যাওয়ার। আর একমাত্র তুমি আমার কোলে ওঠার জন্য ধোঁয়ার মধ্যে দাঁড়িয়েছিলে। তিতিরের ঠোঁট ফাঁক হয়েছিল বিস্ময়ে। আরাপ থামতেই থতমত খেয়ে গেল মেয়েটা। কথা জড়িয়ে ফেলে আওড়ালো, আমি মোটেও আপনার কোলে ওঠার জন্য ধোঁয়ার মধ্যে দাঁড়িয়েছিলাম না। একজনের নামে উল্টোপাল্টা যা কিছু বলে দিলেই হলো।
খবরদার আমার নামে বানিয়ে বানিয়ে কিছু বলবেন না। আরাপ তখন শুধু পড়ে রয়েছে ট্রাউজার পরনে। উঠে দাঁড়িয়েই পানির বোতল হাতে নিয়ে বলে উঠল, আচ্ছা যাও, বলবো না আর বানিয়ে বানিয়ে। তুমি আমার কোল থেকে ওঠার জন্য দাঁড়িয়েছিলে না, আর আমিও বিয়ের পর তোমাকে কোল থেকে নামাবো না। সদবোধ। কথাগুলো বলেই আরাপ বুঝলো ফোনের ওপাশে হাঁসফাঁস করছে তিতির। মেয়েটাকে আচ্ছা বেকায়দায় ফেলে ঠোঁটে ঠোঁট পিষল আরাপ। তারপর নিজেও হেঁটে এলো বারান্দায়। বৃষ্টি ভেজা ভোরের বাতাস ছুঁয়ে গেল তার লোমশ বুকে। মুখে ফুটে উঠল ধূর্ত এক হাসি। রেলিংয়ের উপর হাত রেখে বলে উঠল, কি হলো, কথা বলছো না কেন? ওয়েট, আর ইউ ব্লাশিং? তোমার কি বুকের ভিতর ধুকধুক করছে? আমি তো ভেবেছিলাম আমার বউ শালক ফুল, খুব একটা লজ্জা টজ্জা পাবে না, কিন্তু তুমি হঠাৎ এমন ব্লাশ করলে আমি কোথায় যাব বলো তো? আরাপের কথা শুনে সাথে সাথে কপালে হাত রাখলো তিতির। আসলে কি সে লজ্জা পাচ্ছে? এত গরম গরম লাগছে কেন তার? ভাবনা সুতো ছিঁড়ে মেয়েটা তড়িঘড়ি করে আওড়ালো, মোটেও না, আমি কেন ব্লাশ করব? আজব। আমার আসলে ফোন করাই উচিত হয়নি আপনাকে, সেই তখন থেকে আপনি আমার পিছনে লাগছেন। তিতির হালকা রাগ ঝাড়তেই আরাপ বলে উঠল, তাই বুঝি? তাহলে ভিডিও কল করে প্রমাণ করে দাও যে আমি সত্যি সত্যি তোমার পিছনে লেগেছি, আর তুমি মিথ্যে মিথ্যে একটুও ব্লাশ করনি। কাম অন, প্রুভ ইট বউ পাখি। তিতির হাতে হাতে আমতা আমতা করে বলে উঠল, আমি রাখছি, আমি রাখছি। তিতির ফোনটা কাটতে গেলেও আটকে দিল আরাপ। আহ্লাদি গলায় বলে উঠল, আচ্ছা আচ্ছা, ফোন কাটার আগে আরেকবার বলবে ভালোবাসো? তিতির তখন গাল ফুলিয়ে দাঁড়িয়ে রয়েছে। কপর রাগ দেখিয়ে আওড়ালো, আপনার মনে আছে তো টিকটিকি কালাভুনার রেসিপিটা? আরেকবার রাগাবেন তো এবার ওটাই প্রথম রেতে খাওয়াবো আপনাকে। আরেকবার বেশ নির্লিপ্ত ভঙ্গিমায় আরাপ বলে উঠল, সে তো আমি বউয়ের হাতে বিষও খেয়ে নেব। অসুর মশায় একমাত্র মেয়েকে বিয়ে করব, অথচ তার হাতে সামান্য টিকটিকি কালাভুনা খেতে পারবো না? আমার ভালোবাসা কি এতটাই ঠুনকো নাকি? আরাপের কথায় তিথি আরো একবার দীর্ঘশ্বাস ফেলল। বরের লজিকের কাছে তিথির তর্কের কোনো জেতার চান্সই নেই। মৃদুস্বরে বলল তিতির, ভালোবাসি না আপনাকে, একটুও বাসি না। ভালোবাসার ছন্দ প্রত্যাখ্যানে আরাপ চমকালো না মোটেও, বরং স্বতঃস্ফূর্তভাবে আওড়ালো, থাক, সে তোমার ভালোবাসতে হবে না। আমি তোমাকে যতটুকু ভালোবাসি তাতেই তোমার আর আমার সারা জীবন আরামসে কেটে যাবে। কিন্তু দুপুরে মেহেন্দি অনুষ্ঠানে না আসলে সব মিস করে ফেলবে, বুঝলে? মিষ্টি হয়তো একটু পরই তোমাকে ফোন করবে, রেডি হয়ে থেকো, কেমন? তিতির অবাক হলো ভারী। ভ্রু কুঁচকে বলে উঠল, কাদের মেহেন্দি অনুষ্ঠান? আরাপ তখন টাওয়াল বের করছে ফ্রেশ হওয়ার জন্য। কাঁধের উপর সেটা অযত্নে ফেলে রেখে হাঁটতে হাঁটতেই বলে উঠল, কাদের আবার? তোমার আর আমার। দুদিন আগে থেকেই দাদার বউ আর মিষ্টি মিলে গোপন বৈঠক করেছে মেহেন্দি অনুষ্ঠান নিয়ে। সে কি রঙের শাড়ি পরবে, কিভাবে নাচবে, আর কিভাবে। আর আরাপকে বলতে না দিয়ে তিতির বলে উঠল, এক সেকেন্ড এক সেকেন্ড, দুদিন আগে থেকে মানে? মিষ্টি আর আপনার দাদিও জানতেন যে আপনি আমাকে বিয়ে করবেন? চোখ খিচে জিভ কাটল আরাপ। মুখ ফসকে কথাটা বেরিয়ে যাওয়ায় বিপাকে পড়ল ভীষণ। দাদি আর মিষ্টি মিলে শুরু থেকেই যে সমস্ত কিছুই সব জানে, এই সম্পর্কে তিতিরকে এখনই জানানো বুদ্ধিমত্তার কাজ নয়। তবে তিতির যে নাছর বান্দা, সে কিছুতেই ফোন ছাড়বে না সত্যিটা না জেনে। শেষমেশ আরাপ জানালো তাকে সব সত্যিটা। আরাপ এবার বলে উঠল, শুধু মিষ্টি আর দাদি নয়, এমনকি তবলা, টুবাই, জিল্লু সবাই জানতো যে আমি তোমার বিয়ে অন্য কারোর সাথে হতেই দেব না। তিতির আবার আরাপকে থামিয়ে বলে উঠল, আর সেন্টারে আগুন লাগিয়ে দেওয়ার বুদ্ধিটা কার ছিল? আরাপ এবার খুব গর্ব করেই বলে উঠল, এই বুদ্ধি ধার করা নয় ম্যাডাম, এটা সম্পূর্ণ আমার আইডিয়া। তবলা অবশ্য সেন্টারে মিসাইল ফেলার কথা বলেছিল, তবে আমি না করে দিয়েছিলাম। আরাপের কথা শুনে তিতির হাসতে গিয়েও হাসল না। ঠোঁট টিপে হাসিটা আটকিয়ে গাম্ভীর্যের সাথে বলে উঠল, আপনি এমনটা কেন করেছিলেন? আরাপ কিছু না বলে প্রসঙ্গ পাল্টালো, এই জন্য, ঠিক এই জন্য আমি তোমাকে বলতে চাইনি। আরাপের কথা শুনে তিতির ভ্রু কোঁচকালো। নিরেট স্বরে স্বামীর হাহাকার আরো বাড়িয়ে দিয়ে বলে উঠল, তাহলে ভুলে বলে ফেলেছেন, তাই উড়িয়ে দিলেই তো পারবেন না। আপনি বলতেই বা গেলেন কেন এই মিসাইল টিসাইলের কথা? আরাপ এবার বিছানার উপর বসে বলে উঠল, স্ত্রী জাতি বড্ড বেরসিক। ভুলে বলে ফেলেছি বলে ব্যাপারটা উড়িয়ে দিলেও তো দেখা যেত বিয়ের দিন কোণে মুখ বেজায় করে বসে আছে। মানুষ ভাববে বর বুড়ো, তাই পছন্দ হয়নি। টুবাই আর জিল্লু টিটকারি মেরে বলবে, ভাই ভাবি মনে হয় ভাবছে আপনি পারবেন না, তাই মুখ কালো করে বসে আছে। তুমি মন খারাপ করে বসে থাকলে আমি কত বড় ঝামেলায় পড়তাম চিন্তা করতে পারছো?
আরাপের কথা শুনে কপালে ভাঁজ বলল তিতিরের। চিন্তা করার বদলে সে সপ্রশ্ন গলায় জিজ্ঞেস করে বসলো, টুবাই আর জিল্লু কি পারবেন না বলে টিটকারি করে মারবে? তিতিরের কথা শুনে আরাপের মুখটা সাথে সাথেই চুপসে গেল। প্রথমে অসহায়ের মতো হাসলো, পরপর এক হাত মুঠো করে চোখ খিচে কপাল ঠেকালো। এ বউ নির্ঘাত বড় হয়ে পুলিশ হবে। এখনই বরকে যেভাবে জেরার উপর রাখছে, সেখানে ভবিষ্যতে যে কি হতে পারে সেটা ভেবেই বুকে ব্যথা শুরু হয়ে গেল আরাপের। তুতলিয়ে বলে উঠল, সংসার সংসার করতে পারবো কিনা সেটাই বলবে আর কি। ওসব ছাড়ো তো, দুপুরে কি শাড়ি পরবে তুমি? তিতির তখন বলে উঠল, দুপুরে আমি আসবই না। অতর্কণে বাঁকা হাসি ফুটল আরাপের। মুখ নিচু করে বলে উঠল, বেশ, তুমি না আসলে আমি তৈয়বাকেই আসতে বলছি। আপনার অল মেহেন্দি অনুষ্ঠান, অথচ সেখানে বউ থাকবে না, সেটা কি আর ভালো লাগবে দেখতে বলো? তিতির সাথে সাথে ফুঁসে উঠল অমনি। আরাপকে ঝাড়া মেরে বলে উঠল, তাহলে ওই তৈয়বাকেই বিয়ে করুন। শুধু শুধু কষ্ট করে আমাকে বিয়ে করতে আসতে হবে না। সাথে সাথে আরাপ বলে উঠল, বলছো তুমি? তিতিরও বলে উঠল, বলছি। আরাপ থামলো একটু, পরপর খাদে নামানো গলায় বলে উঠল, বিয়ে আমি তোমাকেই করব বউ পাখি। আমার রুহু অবধি জানে তোমার বদলে অন্য কাউকে ভালোবাসা এ জীবনে আমার পক্ষে সম্ভব নয়। আমি রিসার্চ করে দেখলাম, আরাপ ভাই একমাত্র পুরুষ যে কিনা নিজের বউকে দুবার বিয়ে করছে, অথচ একবারও বাসর করতে পারেনি। আহারে আহারে। টুবাইয়ের এমন অদ্ভুত বিশ্লেষণে কপালে ভাঁজ পড়ল আরাপের। সিগারেটে প্রথম ভাগে আগুন ধরাতে ধরাতে বলে উঠল আরাপ, তুই হঠাৎ আমাকে নিয়ে রিসার্চ করতে উঠে পড়েই লাগলি কেন? টুবাই যেন আরাপের এই প্রশ্নের অপেক্ষাতেই ছিল। খুশিতে ঝুমঝুম করে উঠল তার পুরোটা শরীর। পরপর বুকে হাত গুজে বেশ গম্ভীর কণ্ঠে বলে উঠল টুবাই, শুধু তোমাকে না আরাপ ভাই, আমি তো সবাইকে নিয়েই রিসার্চ করছি। আমি মানুষের মুখ দেখলেই যা বোঝার বুঝে ফেলি। এই যে, যেমন তোমার মুখ দেখলেই বোঝা যায় তোমার এখনো বাসর। কথাটা শেষ করার আগেই পেছন থেকে মাথায় চারটি বসায় জিল্লু। দাঁত কিরমির করে বলে উঠল, হাদার ঘরে হাদা, তুই আরেকবার যদি মুখ দেখা মানুষের বাসর নিয়ে বিশ্লেষণ করছস, তোর রিসার্চ সেন্টারে পাছায় আমি আগুন ধরে দিমু টুবাই। এদিকে জিল্লু চাটি খেয়ে টুবাই তো হতভম্ব। প্রথমে এক হাতে মাথা ডলল, তারপর চোখ মুখে ভীষণ ব্যথা নিয়ে তাকালো আরাপের দিকে। হুট করে হওয়া আক্রমণে ধকল সামলাতে না পেরে চশমাটা খুলে নাকের উপর চলে এসেছে। তাই চশমার মাথাটা ঠিকঠাক করে চোখে লাগিয়ে আওড়ালো, আরাপ ভাই, তুমি তাড়াতাড়ি এই জিল্লুরে ট্রান্সফার করে চিড়িয়াখানায় পাঠাও। বান্দরের মতো কোথায় কোথায় খালি মাথায় বাড়ি দেয়। আমার মতো বিজ্ঞানীকে সম্মান দিতে না পারলে ওর এইখানে থাকার কোনো অধিকারই নাই। জিল্লু তখন অন্যদিকে তাকিয়ে প্রতিবাদ স্বরূপ বিড়বিড় করে বলে উঠল, আগে নিজের প্যান্টের চেন তো আটকাইতে শেখ। আইছে বড় আমার বাসট বিজ্ঞানী। এরকম মানহানিকর অপমানের প্রেক্ষিতে চুপ করে আর থাকা যায় না। টুবাই থাকতে পারল না, তেতে উঠে বলে উঠল, পরো তো সমসময় বাংলা লুঙ্গি, প্যান্টের মর্ম তুমি কি বুঝবে ছোকরা? আবার আসছে আমার রিসার্চ নিয়ে খোঁটা দিতে। কত বড় সাহস! অন্য অপমান যেমন তেমন, কিন্তু লুঙ্গি নিয়ে অপমান! আক্রোশে জিল্লুর নাকের পাটা ফুলালো। এক হাতে তুলে নিল গুদামের মেঝেতে পড়ে থাকা বাঁশ, পরপর অন্য হাতে শার্টের কলার মোড়াতে মোড়াতে এগিয়ে এলো। হাডিসা শহীদ নিয়ে গা বাঁচাতে বেগ বেঁধে হলো টুবাইয়ের। এক দৌড়ে গিয়ে লুকালো আরাপের পিছনে। জিল্লুকে হাতে বাঁশ নিতে দেখে ভ্রুকুটি করল আরাপ। বলে উঠল, তুই বাঁশ নিয়েছিস কেন? বাঁশ দিয়ে মারবি নাকি ওকে? এদিকে জিল্লু বলে উঠল গোখরা সাপের মতো ফুঁসতে ফুঁসতে, ভাই আপনি জানেন না, ওই হালার ক্যাঙ্গারুর মতো শরীর, শরীরের সব জায়গায় হাড্ডি গুড়িতে ভরা। দেখা যাবে হাত দিয়ে মারলে আমারই দুদিন বেশ রেস্ট নেওয়া লাগবে। এইগুলা বাঁশ নিচ্ছি। ওই তার ছেঁড়া বিজ্ঞানী, সাহস থাকলে তুই সামনে আয় আমার। টুবাই তখনও শুকনো মুখে দাঁড়িয়ে রয়েছে, মনে মনে দৃঢ় প্রতিজ্ঞাও করেছে সরবে না এখান থেকে। জিল্লুর কথা শুনে আরাপ ঘাড় ঘোরালো। টুবাইকে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে ঠোঁটে ঠোঁট টিপে শুধালো, কি হলো? যা, জিল্লু ডাকছে যে তোকে। টুবাই থমথমে মুখে তখন বলে উঠল, জগৎ সংসার উল্টে গেলেও আমি আজ তোমার পিছন থেকেই নড়ব না আরাপ ভাই। তোমার শরীর যেমন হোক, ফেলনা না কিন্তু। বইয়ের আগে আমাকে বাগে পেলে পিটি আলু ভর্তা করে ফেলতে ওই বান্দরে 1 মিনিটও লাগবে না। জিল্লু তখন চেঁচিয়ে বলে উঠল, তুই আবারও আমারে বান্দর কইলি? জিল্লুকে খেপে উঠতে দেখেই টুবাই মুখের সামনে 2 হাত জোর করে অনুতপ্ত কণ্ঠে বলে উঠল, জিল্লু ভাই, ভুল হয়ে গিয়েছে, মাফ করে দাও। গরিলাকে বান্দর বলাটা আমার একদম উচিত হয় নাই।
টুবাইয়ের কথায় জিল্লু ফের তেড়ে ফুঁড়ে আসতে নিলে হেসে উঠল আরাপ। টেবিলের উপর থেকে নেমে দুহাত দুদিকে ছড়িয়ে ডাকলো টুবাই আর জিল্লুকে। ভাই যেহেতু ডেকেছে, সাপ নেউলের সম্পর্ক হলেও আরাপ অন্তঃপ্রাণ ওরা দুজনেই, তাই না এসে পারল না। টুবাই আর জিল্লুকে দুপাশে রেখে দুজনের কাঁধে হাত রাখলো আরাপ। তারপর বেশ আয়েস করে বলে উঠল, আজ কিসের অনুষ্ঠান মনে আছে তোদের? মেহেন্দি, কাল গায়ে হলুদ, মিষ্টি, তিতির, এমনকি দাদার বউটাও নাকি কনে পক্ষ। টিম বানিয়েছে ওরা। এখন তোরা দুজনে যদি আমার টিমে না থাকিস, তাহলে আমার মানুষদের ফালুদা হয়ে যাবে না? জিল্লু ভীষণ আত্মবিশ্বাসের সাথে বলে উঠল তখনই, ভাই আমরা তো আপনার টিমেই, আপনি শুধু বলেন আমাগোর কি করা লাগবে। জিল্লুর কথা শেষ হওয়ার সাথে সাথে টুবাইও মাথার জোর কদমে নাড়লো, অর্থাৎ সেও একমত। আরাপ বাঁকা হেসে বলে উঠল, তোদের দুজনের কনফিডেন্স দেখে আমি সন্তুষ্ট। টুবাই তখন দাঁত বের করলো, একান ওকান জোড়া হাসি দিয়ে বলে উঠল, আরে তুমি বলো না আরাপ ভাই, আমাদের কি করতে হবে? আরাপ প্রতি উত্তরে বলে উঠল, নাচতে হবে। আরাপের মুখ থেকে শব্দ দুটো বের হওয়া মাত্রই আটকে উঠল ওরা। জিল্লুর মুখ ফ্যাকাশে হয়ে উঠল, আর টুবাই কাঁদো কাঁদো স্বরে বলে উঠল, এ কেমন কথা ভাই, আমরা কি নাচতে নাচতে পারি নাকি? মারপিট করতে হলে সেটা না হয় করে দিতাম, কিন্তু নাচ? আরাপ সাথে সাথে বিরক্ত হলো ভীষণ, চোখ মুখ খিচে বলে উঠল, এই তোদের কি ধারণা বিয়েতে মারপিট করার জন্য বরপক্ষ আনা হয় নাকি? টুবাই অসহায়ের মতো বলে উঠল তখন, কি জানি ভাই, এখনো তো বিয়ে করিনি আমি, তাই ঠিক করে বলতে পারছি না। জিল্লু তখন ওপাশ থেকে ভেঙে বলে উঠল, আহারে, বিয়ে করে নাই দেখা জানেই না, বরযাত্রী বিয়েতে কি করতে যায় তাহলে, হদারম কোথাকার। মুহূর্তে আরাপ ওদের দুজনকে বগল দাবা করে দাঁতে দাঁত পিষে বলে উঠল, এই যে আমি পার্লামেন্ট থেকে ছুটি নিলাম নিজের বিয়েতে অ্যাটেন্ড করব বলে, সেখানে তোরা আমার জন্য একটু নাচতেও পারবি না? বরপক্ষ হেরে গেলে কনেপক্ষের সামনে আমাদের আর কোনো দামই থাকবে না। তবলাটা যদি সুস্থ থাকতো রে, তাহলে ও একাই ফাটিয়ে দিয়ে নাচতো। বেচারা অসুস্থ, মাত্র একদিন আগে ডিসচার্জ হয়েছে, ও কি চাইলেও পারবে নাচতে? টুবাই কোনো মতে তখন বলে উঠল, ভাই আমরা নাচলে তোমার প্রেস্টিজ এমনিতেও থাকবে না। জিল্লুর সাথে তাল মিলিয়ে বলল, এবারের মতো ছাড়া দেন ভাই, সামনে আপনি আবার বিয়া করলে ও বাড়ি ঠিক নাচমু, আপনার কসম। ওদের দুজনের কথা শুনে খানিকটা তবদা খেয়ে দাঁড়িয়ে রইল ওরা। পরপর অবিশ্বাসের স্বরে বলে উঠল, তোদের কি মনে হয় আমি ভবিষ্যতে আরো 400-500 বার বিয়ে করব নাকি, শুধুমাত্র তোদের নাচানাচি দেখার জন্য? টুবাই তখন আরাপে আরো খানিকটা তবদা লাগাতেই যেন বলে উঠল, শুধু তাই নয় আরাপ ভাই, তোমার নাম তো থাকবে টপ কন্ট্রিবিউটারদের তালিকায়, আর আমার ল্যাব জমজমাট থাকবে তোমার ছানাপোনা দিয়ে। আহা! টুবাইয়ের কথা শুনে জিল্লু চোখ কপালে তুলে বলে উঠল, বাই এনি চান্স তুই কি ভাইয়ের ছানাপোনা রে? তোর ওই ল্যাবে গিনিপিক বানাইতে চাইতেছস? ওই তোরে বাসর বিজ্ঞানী কোন হালাল হইতেছিল বল? খালি একবার নাম ডাক, দেখবি আমারে, তারপর তার কি করমু। টুবাইয়ের চেহারা তখন নিরীহ ভাব নিয়ে বলে উঠল, জিল্লু, একদম উল্টাপাল্টা কথা কইবি না আমার নামে। আজব, বাসর বিজ্ঞানী কেন হব আমি? আমি তো রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়েছি, সেই হিসেবে আমি হব রাষ্ট্রবিজ্ঞানী। জিল্লুর সাথে সাথে বলে ওঠে, আহ, বিজ্ঞানী হবা তুমি আবার? আরাপ এবার অতিষ্ঠ হয়ে উঠল টুবাই আর জিল্লু ঝগড়াঝাঁটিতে। জোরে ধমক দিয়ে বলে উঠল, জিল্লু তুই ভাষা ঠিক কর আগে, আর টুবাই তুই যদি কোনো বিজ্ঞানী না হোস তাহলে ল্যাব খুলেছিস কেন? টুবাই সাথে সাথে বেশ লাজুক স্বরে বলে উঠল, ল্যাব তো শখের বসে খুলেছিলাম আরাপ ভাই। জিল্লু ফের একদম মারখণ্ড বাঁধিয়ে ফেলতে চাইলেও আরাপ আটকালো তাকে। পরপর কিছু একটা ভাব দিয়ে চোখে মুখে ছড়িয়ে পড়ল কপট হাসি। টুবাইকে উদ্দেশ্য করে বলে উঠল, এই টুবাই, তোর শখের ল্যাবে লাইফ টাইম গিনিপিক চাই তাই না? টুবাই সাথে সাথে বলে উঠল, চাই তো আরাপ ভাই, নতুন নতুন ল্যাব খুলেছি, কেউ সাহস করে রাজি হচ্ছে না গিনিপিক হওয়ার জন্য। আরাপ এবার বলে উঠল, ধরে নে তোর গিনিপিক পাওয়া গেছে। টুবাই আগ্রহ নিয়ে চাইতেই আরাপ শুধালো, আমার মতিন কই? টুবাই সাথে সাথে বলে উঠল, কে ভাই, সাব্বির? আরাপ তখন বলে উঠল, হুম। জিল্লুর হাতের ইশারায় পাশের ঘরে তর্জনী তুলে দেখালো, তারপর সপ্রশ্ন কণ্ঠে আওড়ালো, ওই যে মুখে টেটোস্কোপ দিয়া ওই ঘরে চেয়ারের লগে বাইন্ধা রাখছি। কেন ভাই? আরাপ তখন কিছুটা আস্তে করেই শুধালো, আমাদের কথা শুনতে পাচ্ছে? জিল্লু তখন সাথে সাথে বলে উঠল, হ, শোনার তো কথা। অমনি ধূর্ত হাসলো আরাপ, বেশ চওড়া গলায় আওড়ালো, মতিনের ব্যাকগ্রাউন্ড চেক করেছিস?
সাথে সাথে টুবাই বলে উঠল, করছিলাম ভাই। হালার বাপ মা মনে হয় কেউ নাই, আর থাকলেও সেপারেস্টে, মানে খোঁজ খবর রাখে না আর কি। হালার বিদেশে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করে, ছুটিতে আসে। ভাবিরা বিয়া কইরা দেশ ছাইরা ওই দিকেই পার্মানেন্ট হইতে চাইছিল। আরাপ ফিরে চাইলো এবার টুবাইয়ের দিকে। উচ্ছ্বাসিত স্বরে বলে উঠল, গ্রেট, তাহলে তো বেশি ঝামেলাই নেই। টুবাই, আজ থেকে আমার মতিন তোর লাইফ টাইম গিনিপিগ। যা টুবাই যা, জিলে আপনি জিন্দেগি, ইচ্ছে খুশি মতো এক্সপেরিমেন্ট কর ওটার সাথে। আরাপের কথাতে খুশিতে চকচক করে উঠল টুবাইয়ের চোখ মুখ। সে নিজেও বুঝতে পারছে আরাপ সাব্বিরকে ভয় দেখাতে এসব বলেছে, তবু আনন্দে আত্মহারা ভাবটুকু চেহারায় টেনে বলে উঠল, ভাই আরাপ ভাই, তোমার বিয়েতেও আমি নাচবো, পাক্কা কনফার্ম। জিলুর সাথে সাথে দাঁতে দাঁত পিছল। টুবাই নাচলে তো তারও নাচা লাগবে, নইলে আবার আরাপ ভাইয়ের সুনজর থেকে পিছিয়ে পড়ে যাবে না সে। অগত্যা মুখ অন্ধকার বানিয়ে বলে উঠল, টুবাই নাচলে আমিও নাচবো আরাপ ভাই। অবশেষে সফল হওয়ায় হাসলো আরাপ। হুট করে কান খাড়া করলেই হয়তো শুনতে পেত পাশের ঘর থেকে কুই কুই আওয়াজ করছে সাব্বির। সবটা শুনে তার ঘাম ছুটে গেছে। এরা তার উপর কোন এক্সপেরিমেন্ট করবে? এরা কিসের কথা হচ্ছে এখানে? দুপুরে তপ্ত রোদ মাথায় নিয়ে বিয়ের জমজমাট আয়োজন চলছে চৌধুরী বাড়ি আনাচে কানাচে। আপাতত অর্কিড আর গোলাপের চোখ ধাঁধানো ডেকোরেশনে সাজাচ্ছে সারা ঘর। স্টেজ করা হচ্ছে বরপক্ষ আর কনেপক্ষে হাড্ডাহাড্ডি পারফরমেন্সের জন্য। ডালায় ডালায় রাখা হয়েছে মেহেন্দি, সেখানে মিষ্টি মুঠো ভর্তি করে গোলাপের পাপড়ি ঝরাচ্ছে। পরনে রয়েছে তার টিয়া রঙা কুচি দেওয়া তাঁতের শাড়ি, সামান্য ফুলের গয়না, চোখে কাজল আর ঠোঁটে মারুন রঙের লিপস্টিক। মূলত কনেপক্ষেরা আজ সবাই এভাবেই সাজবে, আর শুধু বউকে সাজানো হবে আটপৌরে শাড়িতে। বসার ঘর তখন মেহমানে ভরপুর। আরপের মা প্রথমে দ্বিমত করলেও এখন বেশ ছুটোছুটিতে কাজ করছে একমাত্র ছেলের বিয়েতে। এদিকে চৌধুরী বাড়ি কর্তারও একই অবস্থা। আত্মীয় স্বজনের সমাদরে টুটি রাখছেন না কোনো। এর মধ্যেই হাতে বিশাল বড় ফলের ডালা সহ উপস্থিত হলো তৈয়ব। পরনে তার গরদে সাদা পাঞ্জাবি, পিছনে টুবাই আর জিল্লিও আছে। তারা ফলমাল পরেছে। ছেলেদের ড্রেস কোড বলে যে একটা ব্যাপার আছে, তারা সেটা বিশেষ গুরুত্ব দেয়নি। তা তাদের বেশভূষায় বেশ বোঝা যাচ্ছে। তৈয়বকে দেখেই তার কাছে দৌড়ে এলো মিষ্টি। উচ্ছ্বসিত হয়ে জিজ্ঞেস করলো, তৈয়ব ভাই, আমাকে কেমন লাগছে বলো তো? তৈয়ব আদলের তীব্র অনীহা মেখে আওড়ালো, একদম বাজে লাগছে, বিচ্ছিরি। যা তো এবার সামনে থেকে সর। মানে কিছু হতে না হতেই ডাকাত দলের সর্দারের মতো রাস্তা আটকে দেওয়া ছাড়া তোর কি আর খেয়ে দিয়ে কোনো কাজ নেই মিষ্টি? মুহূর্তের মাঝে চুপসে গেল মিষ্টির মুখখানা। অন্ধকার নামলো তার কাজল টানা চোখে। মাথাটা নুয়ে বাধ্য মেয়ের মতো সরে দাঁড়াতেই তৈয়ব আর জিল্লু থালা হাতে ভেতরে ঢুকলো। শুধু টুবাই ঢুকলো না, সে ধীর পায়ে মিষ্টির সামনে এসে দাঁড়ালো। মাথায় হাত রেখে বলল, মিষ্টিটাকে তো আজ শাড়িতে একবারে টিয়া পাখির মতো লাগছে। টুবাইয়ের কথা শুনে মিষ্টির মুখ তখনও ভার। সে সেভাবেই আওড়ালো, তোমাদের দলের মাতব্বর যে আমাকে প্যাকানির সাথে তুলনা করে গেল সেবেলা। কপালে ভাঁজ ফেলল টুবাই। উত্তর না দিয়ে আচমকাই চশমা খুলে হাতে নিল। সাদা শার্টের আস্তিনে সেটা মুছে আবার চোখে পড়ল। তারপর ঝুঁকে এসে ড্যাবড্যাবিয়ে চাইল মিষ্টির মুখের দিকে। তারপর বলে উঠল, এবার থেকে যে তোমাকে প্যাকানির সাথে তুলনা করবে তাকে বলে দেবে তুমি। আমার সাথে প্যাকানি তুলনা করলে তার কপালেও প্যাকানির মতো বউ জুটবে। টুবাই এতটা কাছে চলে আসায় মিষ্টি একটু হকচকালো বটে। কিছুটা পিছিয়ে গিয়ে বলে উঠল, সেটা না হয় বুঝলাম, কিন্তু তুমি চশমা মুছলে কেন তখন? টুবাই এবার সোজা হয়ে দাঁড়ালো। বেশ চিন্তিত স্বরে বলে উঠল, না মানে শিওর হচ্ছিলাম কোনো মানুষ দেখছি না পড়ি। মিষ্টি প্রথমে খানিকক্ষণ ফ্যাল ফ্যাল চোখে তাকিয়ে রইল, কিন্তু পরে যখন বুঝলো টুবাই ফ্ল্যাট করছে তার সাথে, তখনই চোখ কপালে উঠল তার। মুখের রং বদলেই রক্তিম হতেই ছুটে পালালো সে টুবাইয়ের সামনে থেকে। মিষ্টিকে পালাতে দেখে টুবাই মাথায় পিছনে হাত রেখে হাসলো নিঃশব্দে। ফর্সা চেহারায় ফুটে উঠল আলতো লাজুক রেখা। মিষ্টিটা আরাপ ভাইয়ের বন্যা হলে হাতে পায়ে হলেও ধরে তাকে বউ করে নিত, কিন্তু এত সুন্দর মেয়েটাকে কিনা তৈয়ব পাত্তাই দিচ্ছে না। আশ্চর্য। দ্বিপ্রহরের বাতাসে বিয়ের আমেজ। চৌধুরী বাড়িতে গিজগিজ করছে মেহমান। ফুলের ডালা নিয়ে বরকনাতে ছোটাছুটি চলছে নিরন্তর। মেহেন্দির অনুষ্ঠান সাধারণত কনে বাড়িতেই হয়, কিন্তু যে বাড়িতে কনের বাবা স্বয়ং ইমাদ সদাগর, সে বাড়িতে এসব আনন্দ অনুষ্ঠানের কথা চিন্তা করাও দুরূহ। অগত্যা এইসব আনন্দ অনুষ্ঠানের দায়িত্ব সব কাঁধে তুলে নিল মিষ্টি আর তার দাদি।
অনুষ্ঠান হবে তবে চৌধুরী বাড়িতে। তিতিরা এলেই শুরু হবে মূল আয়োজন। অনুষ্ঠান হবে তবে চৌধুরী বাড়িতে। তিতিরা এলেই শুরু হবে মূল আয়োজন। এদিকে ভাইয়ের বউয়ের অপেক্ষায় রাইবাগিনী ননদীগণের হাপিদেশের হওয়ার জোগাড় হয়েছে। মিষ্টি আর তার কাজিনরা সবাই গালে হাত দিয়ে বসে আছে তিতিরে অপেক্ষাতে। ঠিক সেই সময় সকলের মধ্যমণি হয়ে দোতলা থেকে নেমে এলো আরাপ। পরনে তার আকাশি নীল পাঞ্জাবি, গলার সাথে পেঁচিয়ে কাঁধের উপর ফেলে রেখেছে ভাঁজ করে সাদা শাল। মাথার ঘন চুলগুলো দাঁড়িয়ে আছে ঝাউবনের ন্যায়। ভাইকে দেখেই মাথায় হাত মিষ্টির। সকালে তিতিরকে পাঠানো শাড়ির সাথে মিল রেখে যে পাঞ্জাবিটা আরাপের জন্য মিষ্টি ঠিক করে রেখেছিল, ভাই তো সেটাই পরেনি। বর বউয়ের পোশাকে যদি মিলই না থাকে তাহলে মেহেন্দি থিমের মিলটা রইল কোথায়? ভাইয়ের এমন ধরাশীয় কাণ্ডে যার পরনাই হতাশ হলো মিষ্টি। কিন্তু সে উঠে আসার আগেই আরাবকে ঘিরে ধরল তার সাঙ্গপাঙ্গরা। তৈয়ব আরাবের কাঁধে হাত রেখে বলে উঠল, কি মামা, সুন্দরী সুন্দরী রমণীদের আজকেই কি বেহুশ না করেই হচ্ছিল না তোর? আরাব তখন আলতো করে হাসতেই জিল্লু বিজ্ঞের মতো মুখ করে বলে উঠল, আহ তৈয়ব ভাই, আপনি তো জানেন না, বিবাহিত পুরুষের জীবন আর নিরামিষ তরকারি দুটোই যে সমান, এক্কেরে পাইনসা। ভাইয়ের তো পাইনসা জীবন শুরু হইতে আর মাত্র একটা দিন বাকি। এই একটা দিন আমাগর ভাই সাজবো না তো আর কেডাই সাজবো? তাই না রে টুবাই? জিল্লুর বক্তব্যের সাথে সজরে অসম্মতি সূচক মাথা নাড়ালো টুবাই। কালো ফ্রেমের গোল গোল চশমাখানা নাকে ঠেলে বলে উঠল, একদমই না আরাব ভাই, এটা কিন্তু অপমান। তুমি বলো, যেখানে আমাদের ভাবির সাথে তোমার একবারের জায়গায় দুবার বিয়ে হচ্ছে, সেখানে তোমার বিবাহিত জীবনে পানসি কিভাবে হতে পারে? আরাব সাথে সাথে মাথা নোয়ালো, ঠোঁটে ফুটে উঠল বাঁকা হাসি। তাদের কথাটা ভুল প্রমাণিত করতেই বলে উঠল, ভুল বললি রে টুবাই, তোদের বলা উচিত ছিল যে বিবাহিত জীবনে অসুর স্বয়ং ইমাদ সদাগর সেই বিবাহিত জীবন কোনোদিনও পানসি কাটতে পারে। এদিকে টুবাইয়ের নাদার মুখে উপচে পড়ল বিস্ময়। সে প্রায় আর্তনাদ করে শুধালো, তাহলে তো বিয়ের পর প্রতিদিনই দেখব শ্বশুর মশাইয়ের দেওয়া কোনো না কোনো টাস্ক কমপ্লিট করতে করতেই ক্লান্ত। তার মানে এই বছর আমাদের আর চাচু হওয়া হবে না? সাথে সাথে জিল্লু প্রায় ধমকের স্বরে বলে উঠল, একজনের জীবন চুরমার করিয়া বিয়া করতেছে, আরেকজনের কিছু না কইয়াই চাচা হইতে যায়। এই তুই আর চাচা হইতে চাস? তার বাপ মায়ের বিয়াতে তোর অবদানটা কি আমারে ক? টুবাই সাথে সাথে বলে উঠল, কেন, এই যে আমি নাচ শিখলাম এত কষ্ট করে, এটা কি কোনো অবদান না? সাথে সাথে জিল্লু বলে উঠল, আইসে, আমার বড় নাচ শিখলাম এত কষ্ট করে, ওইটা তো শিখলাম আমি। তারপর দিগমু স্টেজের মাঝখানে স্টেপ ভুইলা ভেটকাইয়া খাড়াই রয়েছ, হালার বাসর বিজ্ঞানী কোথাকার। এমন ঘোরকত অপমানে টুবাই তো ফুঁসে উঠল। তবে তার আগেই তৈয়ব জিজ্ঞেস করে উঠল, এই দাঁড়া দাঁড়া, তোদের স্পেশাল কোনো ডান্স পারফরমেন্স আছে নাকি? এই জন্যই বুঝি মিলিয়ে আজ দুটোতে ফরমাল পড়েছিস। টুবাই তেতেই ছিল। তৈয়বের প্রশ্নখানা শুনেই প্রবল অসন্তোষের সাথে বলে উঠল, ডান্স পারফরমেন্স ছিল, তবে এখন আর নেই। আমি মোটেও এই চিড়িয়াখানার বান্দরের সাথে নাচবই না। আমাকে খালি কথায় কথায় বাসর বিজ্ঞানী বলা, তাই না? আমিও দেখি এই একা কোন দূর কি করে নাচতে পারে। তখনই ওদের মাঝখানে চলে এলো মিষ্টি। টুবাই আর জিল্লুকে দু হাতে দুদিকে ঠেলে দাঁড়িয়ে বলল, তোমাদের তো একা একাই নাচতে হবে। বরপক্ষের একজন এবং কনে পক্ষ থেকে একজন একদম কাপল ড্যান্স করবে। আর জোড়াটা সিলেক্ট হবে লটারির সাহায্যে। আর যেটা সিলেক্ট করবে দুপক্ষের দুই দাদি। যে কাপল জিতবে তাদের জন্য থাকবে সারপ্রাইজ গিফট। ক্লিয়ার? ব্যাস, অমনি মুখের রং উড়ে গেল টুবাই আর জিল্লুর। এদিকে ঠোঁট টিপে হাসলো তৈয়ব। ভাগ্যির অসুস্থতে ছুতোই এসবের ধারে কাছে নেই সে। কিন্তু তৈয়বের মিটিমিটি হাসি দেখেই চটে গেল আরাপ। গৌরবর্ণা পুরুষটি বিরক্তির স্বরে আওড়ালো, তবলা, তুই আর হাসিস না। ওদের সামলাতে সামলাতে আমার অর্ধেক চুল পেকে গেছে। কোনো দরকার আছে এসবের? এরপরও যদি আমাকে ওই অসুর শ্বশুরের সাথে নাচতে হয় তাহলে কি হবে একবারও ভাবতে পারছিস? অপরদিকে তিতির বলে উঠল, না না না, কিছুই ভাবতে পারছি না। শাড়িতে জুস পরা আর সময় পেল না। এখন আমি কি পরে যাব ওই বাড়িতে? নাতনির বিষণ্ণ মুখ দেখে চিন্তিত হলেন মনোয়ারা। গুরুতর তেমন কিছুই ঘটেনি। সামান্য জুস শাড়িতে পড়ে যাওয়ায় নিয়ে চিৎকার করার মতো মেয়ে তিতির নয়। তবে সমস্যাটা হলো অন্য জায়গায়। শাড়িটা আরাবদের বাড়ি থেকে পাঠানো হয়েছে অনুষ্ঠানে পরে যাওয়ার জন্য। সেই শাড়ি তিতির পরল ঠিকই, কিন্তু যার আগেই বাঁধল এক বিপত্তি। মনোয়ারা বেগম সান্ত্বনা দেওয়ার মতো নাতিকে বলে উঠলেন, সমস্যা কি দিদি ভাই? তুমি অন্য একখান শাড়ি পরে ফেলো, তাহলেই তো মেয়েটা যায়।
তিতির প্রলম্বিত শ্বাস ফেলল। অন্য একটা শাড়ি কি আর আরাপের পাঞ্জাবির সাথে মিলবে? তবুও কাবারের দিকে পা বাড়ালো সে। দাদির কথা মতো একটা আকাশি নীল শাড়ি বের করে গায়ে জড়ালো। তারপর ধীর পায়ে এসে দাঁড়ালো আয়নার সামনে। বিষণ্ণ মুখে বলে উঠল, আমাকে কেমন লাগছে দিদুন? একেবারে পচা, তাই না? মরারা বেগম মুখ খোলার আগেই রুমে এলেন তিতিরের মা রোকসানা বেগম। মেয়ের দিকে মুগ্ধ চোখে তাকিয়ে বলে উঠলেন, আকাশ থেকে ধরায় নেমে আসা একখণ্ড স্নিগ্ধ মেঘের মতো লাগছে আমার মাকে। পরিচিত একটা স্বর শুনেই ফিরে চাইল তিতির। রোকসানা বেগম দুহাত জড়িয়ে দিয়েই পুতুল খেলা মেয়েটার মতো দৌড়ে এসে মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ল তিতির। রোকসানা মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন পরম যত্নে। চোখের কার্নিশে সুখ সুখ জল নিয়ে চুমু খেলেন তিতিরের চুলের ভাঁজে। তারপর তাগাদা দিয়ে বললেন, দেখি সোজা হয়ে দাঁড়াতো এবার। চুলগুলো তো এখনো বাঁধিসনি, তার উপর ফুল গয়না সবই তো পড়ে আছে, এগুলো পরবি কখন? তিতির তখন বাচ্চাদের মতো করে বলল, তুমি পরিয়ে দাও। রোকসানা হালকা হাসলেন, সঙ্গে হাসলেন মনোয়ারাও। বৃদ্ধ জীর্ণ স্বরে বলে উঠলেন, থাক বৌমা, চুল বাঁধনের দরকার নাই। আমাগো তিতির পাখিরে খোলা চুলেই মাশাআল্লাহ পরীর মতো লাগতেছে। বেশি ফ্যাশন করলে নাচ জামাই যদি আজকে আবার আইতে না দেয়। বুড়ির কথা শুনে তিতির দুষ্টুমি করে বলে উঠল, রেখে দিতে চাই বললেই কি হলো নাকি? আমাকে রেখে দিতে চাইলে তোমাকে ধরিয়ে দিয়ে আসবো। তোমার মতো একরিপ সুন্দরীকে পেলে আমার দিকে থোড়াই তাকাবে তোমার নাচ জামাই? খানিকক্ষণ এর মুখ চাচাই করে সমন্বয়ে হেসে উঠল সদাগর বাড়ির তিন রমণী। তাদের হাস্যর জলে গুমট ঘরে ধূসর বেলাটাও রঙিন হলো। দীর্ঘশ্বাসগুলো পায়রার ন্যায় উড়ে গেল নীলাম্বরে। রোকসানা বেগম মনে মনে একটাই দোয়া করলেন, আর কোনো দুঃখ যেমন না আসে তাদের চৌকাটে। জ্যৈষ্ঠের দুপুরটা থমকে আছে। মেষপালের ন্যায় কালো মেঘটা ছেয়ে আছে পশ্চিমা আকাশ। যে কোনো মুহূর্তে ধরণীটি ভিজিয়ে দেবে। দুহাতে মুঠোর উপর কপাল ঠেকিয়ে বসে অপেক্ষায় যেন বসে আছে টুবাই। মিষ্টিকে মুখ ফুটে ভালোবাসার কথা বলতে না পেরে বেচারা গুমড়ে মরছে ভিতর ভিতর। তার উপর আজকে মেয়েটা মনে হয় তৈয়বের সাথে কাপল ড্যান্স করবে বলেই বসে আছে। পুতুলের মতো করে সেজেছে শুধু তৈয়বের জন্য। সেই মেয়েকে কেন যে টুবাই শুধু শুধু একতরফা ভালোবাসতে গিয়েছিল কে জানে। অমনি পাশে এসে ধপ করে বসে পড়ল তৈয়ব। কাঁধে হাতটা রাখতেই গোল ফ্রেমের চশমা আড়ালে থাকা নরম মুখটা হকচকালো। ঘাড় ফিরিয়ে তাকিয়ে তৈয়বকে দেখেই পোড়া দীর্ঘশ্বাস পেরিয়ে এলো বুক চিরে। মিহিসরে বলল, তৈয়ব ভাই তুমি? তৈয়ব সাথে সাথে কপাল কুঁচকে বলে উঠল, আমি? কি হ্যাঁ? সবাই স্টেজে কত হই হুল্লোড় করছে আর তুই এখানে চুপচাপ বসে আছিস। আচ্ছা জিল্লুটা একটু ওই রকমই, ওর কথা এত ধরলে হবে? টুবাই সাথে সাথে বলে উঠল, আরে না না, আমি জিল্লুর কথাই কিছুই মনে করিনি। ওই দিকটা এত মানুষ, তাই একটু হাওয়া খেতে এদিকে এলাম। তুমি বলো, তুমি এখানে কি করছো? মিষ্টির সাথে কাপল ড্যান্স করবে না? তৈয়ব অবিশ্বাসের সাথে তাকিয়ে বলল, পাগল, আমি নাচবো ওইটুকু পুচকি মেয়ের সাথে? এমনিতেও তো সারাক্ষণ লেজে লেজে ঘোরে, তার উপর লাই দিলেই মাথায় উঠে পড়বে। আমি ওসব নাচ ফাঁচের মধ্যে নেই রে বাবা। বলে দিয়েছি, আমার শরীর অসুস্থ, আমি না উঠতে পারবো না নাচতে পারবো। টুবাই তখন বলে উঠল, তুমি মিষ্টিকে না করে দিয়েছো? তৈয়ব বলে উঠল, তা নয়তো কি, ওর সাথে নাচ করব? আমার কি সে বয়স আছে? টুবাই তখন বলে উঠল, ওর মন খারাপ করলে? তৈয়ব বলে উঠল, করলে করবে। তৈয়বের মিষ্টির প্রতি এমন গাছড়া হাবভাবে মনে মনে রুষ্ট হলো টুবাই। মেয়েটা নির্ঘাত মন খারাপ করে কোথাও বসে আছে ভেবেই উঠে দাঁড়ালো সে। তৈয়ব তখন জিজ্ঞেস করে উঠল, কি রে, আবার কোথায় যাচ্ছিস তুই? টুবাই ভনিতাহীন জবাব দিল, মিষ্টির কাছে। তৈয়ব সাথে সাথে থমকালো, কিন্তু প্রতি উত্তরে কিছু বলবে তার আগেই এক ঝাঁক কিশোরীর ভিড়ে আটকে গেল ওরা। চারপাশে এত মেয়ে দেখে হতভম্ব টুবাই। জিল্লুও হাঁসফাঁস করতে করতে ঘরে ঢুকে পড়েছে ভিড়ের মধ্যে। তাকে দেখেই টুবাই জিজ্ঞেস করলো, জিল্লু, তুই তো বাইরে ছিলি, এর মধ্যে আবার ঢুকে গেলি কেন? জিল্লু হাঁসফাঁস করতে করতে বলে উঠল, রমণীরা আমায় ডাকলে আমি না এসে পারি। প্রবাদে আছে না, যেথায় রমণী সেথায় জিল্লু। এমন কোনো প্রবাদ আছে বলে টুবাই কসমিক কালেও শুনেনি মনে হয়। সে ফের শুধালো, এত ভিড় কিসের? কোনো স্পেশাল গেস্ট এসেছে নাকি? জিল্লু মেয়েদের মাঝে পড়ে পিছে যাওয়ার জোগাড়, তবুও কোনো মতে বলে উঠল, আমিও তো বুঝতে পারছি না। আর ঠিক সেই সময়ই মেন ফটকে এসে দাঁড়ালো তিতির, লাজুক মুখে, যেন তার আকাশে নীল শাড়িতে মুখিয়ে এনেছে স্নিগ্ধতা। জ্যোৎস্না আলোর ন্যায় সমস্ত জুড়ে পড়ছে তার সৌন্দর্য। মিষ্টি সব মন খারাপ ভুলে ছুটে এলো তিতিরের কাছে।
আরাফের মা ফারজানা বেগমও পুত্রবধূর রূপে মুগ্ধ হলেন। আরাফও তখনও ব্যস্ত ছিল ফোনের কলে। আকস্মিক সবার হকচকিয়ে দরজার দিকে তাকাতেই থেমে গেল সেও। প্রকট চক্ষু জোড়ায় কানায় কানায় জুড়ে এলো বিস্ময়। লাজকবতী চোখে চোখ পড়তেই কিঞ্চিত ফাঁক হলো অধর যুগল। তবে হাত ফসকে মুঠো ফোনটা মেঝেতে পড়ে যাওয়ার আগেই নিজেকে সামলে নিল আরাফ। তাকে দেখে ঠোঁট টিপে হাসলো তিন জোড়া চোখ। তৈয়ব, টুবাই আর জিল্লু। তৈয়ব তো অজ্ঞাত পাশের জনের কাঁধের উপর হাত রেখে বলে উঠল, চিন্তায় আছি বুঝলেন। আমাদের বড়মশাইয়ের যা অবস্থা, তাতে ছেলে আজকেই না বাসা সেরে ফেলতে চায়। আহনাফ চৌধুরী তখন বলে উঠল পাশ থেকে, কাকে কি বলছো ভেবে দেখেছো? আমি আরাফের বাবা। কথাটা কর্ণকুহরে পৌঁছতে বিদ্যুতের ন্যায় পাশ ফিরে চাইল তৈয়ব। আহনাফ চৌধুরী রাগে লাল হয়ে দাঁড়িয়ে আছে দেখেই আক্কেল গুরুম দশা হলো তৈয়বের। এসব বলার আর মানুষ পেল না সে। আমতা আমতা করে কোনো মতে পাশ কাটিয়ে সেখান থেকে সরে গেলেও বুকের ধরপড়টা যেন কমল না তৈয়বের। বুকে হাত দিয়ে থম মেরে দাঁড়িয়ে রইল মিনিট খানেক। বিড়বিড় করে বলে উঠল, এ বাড়ি সারা সবখানেই বিপদ। আজ চৌধুরী বাড়ি আলিশান বসার ঘরে আজ পা ফেলবার জায়গা নেই। পুরনো বাতাস ছাপিয়ে আজ গানের ছন্দে ছন্দে রয়েছে বিয়ের গুঞ্জন। ছেলে বুড়ো থেকে শুরু করে মহিলা মহল সমান তালে জোর বেঁধে নেমেছে আনন্দ অনুষ্ঠানে। সেসবের এক ফাঁকে মিষ্টি তিতিরকে এনে বসালো মেহেন্দি লাগিয়ে দেওয়ার মেয়েটির সামনে। ছিমছাম গরনের মেয়েটা বেশ নিবিষ্ট বসে মেহেন্দি সূক্ষ্ম কারুকাজ তুলল তিতিরের লাজুক হাতে। এক পাকে মাথা তুলে মিষ্টিকে জিজ্ঞেস করে উঠল, নামটা কি এখানে লিখবো? মিষ্টি ভ্রু নামিয়ে তাকালো তিতিরের হাতের দিকে। পরপর দুষ্টুমি স্বরে বলে উঠল, ওখানেই লিখে দাও, তবে গোটা গোটা করে লিখো না, আবার ডিজাইনের মধ্যে একটু লুকিয়ে দিও, কেমন? ভাইয়া না হয় একটু কষ্ট করে খুঁজে নেবে নিজের নামটা। তৈয়ব ডান্স পারফরমেন্সে চিরকুট লিখছিল। মিষ্টির কথা শুনেই থেমে গেল লেখালেখি। তিতিরের পিছন থেকে ঝুঁকে এসে বলে উঠল, কাভি নেই, ভাবির হাতে আরাপের নাম গোটা গোটা করেই লেখা থাকবে। শুধু শুধু এসব খোঁজাখুঁজি করতে যাবে কোন দুঃখে আমার বন্ধু? এতে সময় নষ্ট হবে না? তোর মাথায় ওইসব উল্টাপাল্টা বুদ্ধি আসে কোথা থেকে? তৈয়বে হুটহাট কথায় আক্রমণে হকচকিয়ে তার দিকে তাকালো মিষ্টি। পছন্দ মানুষের মুখে এই কথা শুনেই বেশ ক্ষুব্ধ হলো। তবুও রয়ে শুয়ে জানালো, সারা জীবনের জন্য আমার ভাবিকে পাবে, অথচ 5 মিনিট একটু কষ্ট করে নিজের নামটা খুঁজে বের করতে পারবে না তার হাতে? নাকি ধরে নেব তোমার মতো সব ছেলেরাই এমন অলস প্রকৃতির? তৈয়ব সাথে হাতে ভ্যাপাচাকা খেয়ে গেল মিষ্টির এমন কথা শুনে। তৈয়বকে এমন ভ্রুতগ্রস্তের ন্যায় দাঁড়িয়ে থাকতে দেখে ঠোঁট টিপল মিষ্টি। মেহেন্দি লাগিয়ে দেয়া মেয়েটাও বুঝে নিল কার কথা শুনতে হবে। পরপর বড্ড নিখুঁতভাবে তিতিরের হাতে তোলা ডিজাইনের মাঝে লুকিয়ে লিখে দিল তার ব্যক্তিগত পুরুষটার নামটি। অমনি তিতিরে লাজুক মুখখানা নেমে এলো লালচে আভা। সদ্য ফোটা শালুকের ন্যায় নুয়ে পড়ল তার চাউনি। কোমল ঠোঁট জোড়াও দুপাশে সরে এলো তিতিরের। চোরা চোখে মেয়েটা একবার তাকালো স্টেজের ওখানটায়, যদি একটু দেখা মিলে আরাপের। আরাপের টিকিও যেন নেই তার আশেপাশে। মিটি মিটি হাসিটাও অমনি কর্পূরের ন্যায় মিলিয়ে গেল তিতিরের। মনে মনে বুঝ দিল, সে না হয় মানল কাল বিয়ে, তাই বলে আজ একটু কাছাকাছি থাকার সময় পেল না আরাপ। এত ব্যস্ত তিনি, এত। তিতিরের ভাবনার মাঝেই হইচই করলো স্টেজের উপর। উঠে এলো জিল্লু, হাতে মাইক্রোফোন নিয়ে উচ্ছ্বসিত স্বরে আওড়ালো, অ্যাটেনশন অ্যাটেনশন, আপনাদের অপেক্ষার অবসান ঘটিয়ে শুরু হতে চলেছে আজকের অনুষ্ঠান। আমাদের কনেপক্ষ ভার্সেন বরপক্ষের কাপল ড্যান্স পারফরমেন্স। কে কার পার্টনার হবে সেই ডিসিশন নেবেন আমাদের দুই সুন্দরী, মিসেস মানোয়ারা সদাগর আর মিসেস ফরিদা পারভিন চৌধুরী। অমনি ভীষণ করতালিতে সবার কানে তালা লাগিয়ে দিল মিষ্টি কাজিনরা। তিতির অবাক চোখে দেখলো একই সাথে হাত ধরে স্টেজে উঠে এলো দুই বৃদ্ধা। দুজনের চোখে নকশা করা সানগ্লাস, ফোকলা দাঁতের আড়ালে তাদের একান ওকান দুজোড়া হাসি। জিল্লু বরপক্ষে চিরকুটের বাড়িটা এগিয়ে ধরলো তিতিরের দাদি মনোয়ারার সামনে, আর কনেপক্ষের বাড়িটি ধরিয়ে দিল আরাপের দাদি ফরিদা পারভিনের সামনে। দুই বৃদ্ধই তাদের অভিজ্ঞ হাতে তুলে নিল দুটো কাগজ। পরপর একগাল হেসে এগিয়ে দিল জিল্লুর কাছে। দুর্বোধ্য হাসলো জিল্লু। কাগজ দুটো খোলার আগেই যেন সে জেনে বসে আছে প্রথম কাপল হয়েছে তৈয়ব আর মিষ্টি। তবু একবার করে তাকালো তাদের দিকে, কিন্তু হাতের কাগজ দুটো খোলার সাথে সাথে সেই হাসিটা উড়ে গেল কর্পূরের মতো। কেমন অবিশ্বাস্য কণ্ঠে জানালো প্রথম জুটি টুবাই আর মিষ্টি। সাথে সাথে আরেক দফা করতালি শুরু হলো। মিষ্টি বোধহয় জানতো এমনটাই হবে, কিছুতেই এক হওয়ার নয় ওর প্রিয় মানুষটার সাথে। তাই এবার আর মন ভাঙলো না মিষ্টি।
বরং যদি চিরকুটে টুবাইয়ের বদলে তৈয়বের নাম উঠতো তাহলে বেশি অবাক হতো মিষ্টি। আবারও অজানা নয় যে মানুষটা নির্দ্বিধায় অস্বীকার জানাতো তার সঙ্গে নাচতে। মিষ্টি বেশি দূর ভাবতে চাইল না আর। শাড়ি ঠিক করে উঠে দাঁড়াতেই পাশে এসে দাঁড়ালো টুবাই। চশমার আড়ালে বড্ড নির্লিপ্ত দেখালো তার মুখখানা। তখন মিষ্টির দিকে মাথাটা হেলিয়ে গলা নামিয়ে শুধালো, আর ইউ রেডি পার্টনার? মিষ্টির সাথে সাথে হকচকালো। ভীষণ অবাক চোখে পাশে তাকাতেই একসাথে স্টেজে ওঠার জন্য হাত বাড়িয়ে দিল টুবাই। মিষ্টি তার হাতে হাত রেখে স্টেজে উঠতেই সম্পূর্ণ হল ঘরে আলো বন্ধ হলো। শুধুমাত্র স্টেজে লাইট আলোতে সবার মধ্যমণি হয়ে উঠল অনুষ্ঠানের প্রথম জুটি। জিল্লু সাউন্ড সিস্টেম চালু করতেই বেজে উঠল একটি হিন্দি গান। সাথে দুজন নরনারী পায়ে পা মেলালো গানের তালে। কোনো প্র্যাকটিস, কোনো পূর্ব অনুশীলন ছাড়াই সবাইকে অবাক করলো ওরা ওদের পারফরমেন্স দিয়ে। চোখে চোখ রেখে টুবাই যখন নাচ থামালো তখনও মিষ্টি অবাক হয়ে তাকিয়ে আছে টুবাইয়ের দিকে। টুবাইয়ের শুকনো রোগা হাত জোড়া মিষ্টির কোমরে দুপাশে রাখা আলগোছে, যেন ছুঁয়ে রাখা অধিকারে সিদ্ধ হতে পারেনি সেই হাত জোড়া এখনো অবধি। গান থামতেই হলরুমে পুরো আলো জ্বলে উঠল। সাথে সাথে দুজন দুজনকে ছেড়ে দিয়ে দূরে দাঁড়ালো। অডিয়েন্সরা তখনও বিমোহিত ন্যায় তাকিয়ে আছে ওদের দিকে, শুধু বোধহয় একজন বাদে।